ভারতের দুই পাশে রয়েছে দুই বিরোধী দেশ, আর এই দুই দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে দুটি জল চুক্তি। আর নতুন বছরের শুরুতেই শোনা যাচ্ছে সেই জল চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা। একদিকে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি, এবার প্রশ্নের মুখে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি। তবে কি ভারতের ওপরেই নির্ভর করছে ওই বাংলাদেশের ভবিষ্যৎ? যেভাবে বাংলাদেশের বুকে ভারত বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, হিন্দু নিধন চলছে, তারপর ঠিক কোন খাতে বইবে দুই দেশের সঙ্গে এই গঙ্গা জল চুক্তি আর সিন্ধু জল চুক্তির সম্পর্ক? কোন খাতে বইবে গঙ্গা, কোন খাতে বইবে সিন্ধু? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। কথায় আছে যে যত গর্জে তত বর্ষে না, সেই অবস্থা হয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত এখনও হজম করতে পারেনি তারা। তারপরেও অবাধে জঙ্গি পালন এবং মদতে তাদের কোনো বিরাম নেই। পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শায়েস্তা করতে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর তারপর থেকেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হয়েছে ওই পাকিস্তানের। শুকিয়ে মরছে সন্ত্রাসের মদতদাতা দেশটি। ভারতের কাছে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে সেই গত বছর পহেলগাঁও হামলার পর থেকে। ভারতের কাছে সিন্ধুর জল চেয়ে বারবার চিঠি লিখে রীতিমতো জল ভিক্ষা করছে ওই পাকিস্তান। গত জুন মাসেই সিন্ধু জল চুক্তি স্থগিত করা নিয়ে ভারতকে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। যদিও ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল সাফ জানিয়ে দিয়েছিলেন লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে পাকিস্তান যতই চিঠি লিখুক সিন্ধু জল স্থগিত রাখার অবস্থান থেকে সরবে না ভারত। আর ভুট্টোর বক্তব্যকে একদম পাত্তা দেননি তিনি। এরপর আবার এই 2025-এর জুলাইতেই এই বিষয়ে মাথা গলিয়েছে চীন। আসলে ওই চীনও নিজেকে সিন্ধু জল চুক্তির অংশীদার হিসেবে দেখে। চীনের গণমাধ্যম দুই দেশের এই বিরোধ ভারতকে আক্রমণাত্মক বলে বর্ণনা করে জলকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। একই সঙ্গে তারা ঘোষণা করেছিল যে পাকিস্তানের সিন্ধু নদীর একটি উপনদীতে মোহমান জলবিদ্যুৎ প্রকল্পের কাজ ত্বরান্বিত করবে। এরপর আগস্টে আবার পাকিস্তানের হুমকি। এই এত কিছু করেও ভারতের মন গলাতে পারেনি ওই ইসলামাবাদ। গত বছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভারতের জলে একমাত্র দেশের এবং দেশের চাষিদেরই অধিকার রয়েছে। পাকিস্তান সরকারের সন্ত্রাসের মদতের ফল এখন ভুগতে হচ্ছে প্রায় 24 কোটি পাকিস্তানি আম জনতাকে। এর মধ্যে আবার চন্দ্রভাগা নদীর ওপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদী সরকার। ফলে নতুন বছর শুরু হতে না হতেই সেই একই কাঁদুনি গাইতে শুরু করেছে ওই পাকিস্তান। জানা গেছে চলতি মাসের শুরুতেই চন্দ্রভাগার ওপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারতের পরিবেশ মন্ত্রকের অধীনে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি। এ প্রসঙ্গে নির্মাণ সংক্রান্ত দরপত্র শীঘ্রই প্রকাশ করা হবে। এই প্রকল্পের বরাতের পরিমাণ আনুমানিক 3200 কোটি টাকা। জানা যাচ্ছে এই প্রকল্পের অনুমোদনের আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকেও সিন্ধু চুক্তির প্রসঙ্গ উঠে আসে। প্যানেলের দাবি, অতীতের চুক্তি অনুযায়ী এই নয়া জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা হয়েছে, কিন্তু এই পদক্ষেপের পরেই বুক ধুকপুক করা শুরু করে দিয়েছে ওই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, পশ্চিমমুখী নদীগুলোর জলের ওপর ভারত দখলদারি কায়েম করতে চাইলে তা কোনো অবস্থাতেই নাকি বরদাস্ত করা হবে না।
অন্যদিকে পাকিস্তানের সিন্ধু জল কমিশনার ভারতের কাছে দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই ভারতের এই চেনাব জলবিদ্যুৎ প্রজেক্ট যে পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা ওই ইসলামাবাদের বার্তা থেকেই কিন্তু স্পষ্ট। এর আগেও জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার ঝিলম নদীতে 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কিষানগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং কিশতওয়ার জেলার চেনাব নদীর ওপর 850 মেগাওয়াটের র্যাটেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে আপত্তি জানিয়েছিল ওই পাকিস্তান। যাই হোক, এরপর শুক্রবারই ওই পাকিস্তানকে খারাপ প্রতিবেশী নিয়ে কার্যত পাঠ পড়াতে দেখা গেল ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। আইআইটি মাদ্রাসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই ওই পাকিস্তানকে বার্তা দিয়েছেন এস জয়শঙ্কর। অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, আপনারও খারাপ প্রতিবেশী থাকতে পারে, দুর্ভাগ্যবশত আমাদেরও আছে। যদি কোনো দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ইচ্ছাকৃতভাবে, অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়েই সন্ত্রাসবাদ চালিয়ে যাবে, তাহলে আমাদের ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। এরপর একদম কড়া সুরে ওই জয়শঙ্করকে বলতে শোনা যায়, আমরা কিভাবে সেই অধিকার প্রয়োগ করব তা আমাদের ওপরেই নির্ভর করবে। কেউ আমাদের বলতে পারে না যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। নিজেদের রক্ষা করার জন্য আমরা যা কিছু করার তাই করব। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কার্যত সাফ জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করার বা সিন্ধু জল চুক্তি পুনরায় চালু করার কোনো অভিপ্রায় এই মুহূর্তে ভারতের নেই। একই সঙ্গে পাকিস্তানকে খারাপ প্রতিবেশীর সঙ্গে তুলনা করে ভালো প্রতিবেশীর হিসেবে উল্লেখ করেছেন শ্রীলঙ্কাকে। জয়শঙ্করের কথায় ভালো প্রতিবেশীদের সঙ্গে ভারত বিনিয়োগ করে, সাহায্য করে, আবার ভাগ করে নেয়, সেটা ওই কোভিডের সময় টিকা হোক কিংবা ইউক্রেনের সংঘাতের সময় জ্বালানি কিংবা খাদ্য সহায়তা, অথবা আবার শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় $4 বিলিয়ন সহায়তা। অতএব পাকিস্তান যতই এখন ওই কান্নাকাটি করুক না কেন, ভারত যে নিজের অবস্থানে অনড় থাকবে তা বলাই যায়। এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে কি এই সিন্ধু জল চুক্তি। 1947 সালে দেশভাগের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার উপনদীগুলির জলের বন্টন নিয়ে একটা সংঘাতের অবস্থা তৈরি হয়, কারণ দুই দেশ তখন এই কৃষি নির্ভর দেশ ছিল। এই পরিস্থিতিতে 1952 সালের মে মাসের 6 তারিখ বিশ্ব ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ইউজিন ব্ল্যাকের উদ্যোগে একটি বৈঠক হয় ওয়াশিংটনে। সেই শুরু। এরপর দীর্ঘ 8 বছর ধরে দুই দেশের মধ্যে ওই জল ভাগাভাগি নিয়ে আলোচনা চলতেই থাকে। শেষমেশ বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর করাচিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পন্ন হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বজায় রাখাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্ব দিকের ইরাবতী, বিপাশা, শতুদ্র নদীর জলের সম্পূর্ণ কর্তৃত্ব ভারতের। আবার পশ্চিম দিকের সিন্ধুর ওই ঝিলাম বা চেনাব, এই সমস্ত যে নদীগুলো রয়েছে তার নিয়ন্ত্রণ থাকবে ওই পাকিস্তানের হাতে। সিন্ধু জল চুক্তিতে ভারত এই ব্যবস্থার মাত্র 20% জল ব্যবহার করতে পারত, আর পাকিস্তান 80% ব্যবহার করত। সিন্ধু চুক্তি মেনে প্রতি বছর 5,900 মিটার কিউবিক ফিট জল পাকিস্তানকে দিত ভারত, কারণ পাকিস্তানের 1.6 কোটি হেক্টর জমিতে কৃষিকাজ হয় এই সিন্ধুর জলের থেকে। 93% ব্যবহৃত জল পাকিস্তান সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগায়। পাকিস্তানের জিডিপির 25% আসে এই জল ব্যবস্থা থেকে। ফলে বুঝতেই পারছেন পাকিস্তানের অবস্থাটা কি হয়েছে।
কিন্তু তারপরেও তারা জঙ্গি পালন থামিয়েছে কি? না, সেসব অবশ্য থামায়নি। স্বাধীনতার পর গত 7 দশকে বারবার ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু দ্বন্দ্ব তৈরি হয়েছে। বর্তমানে সেই দ্বন্দ্ব অত্যন্ত প্রকট হয়ে উঠেছে লাগাতার জঙ্গি হামলার কারণে। ফলে উচিত শিক্ষা দিতে ওই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। 2023 সালের 25শে জানুয়ারি ভারত সিন্ধু জল চুক্তিতে বদল চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে। এরপর ফের 2025-এর সেপ্টেম্বরে জল চুক্তির পর্যালোচনা এবং পরিবর্তনের কথা জানিয়ে নোটিশ পাঠায় ভারত। কিন্তু পাকিস্তান প্রত্যেকবার আলোচনা পিছিয়ে দিয়েছে। তাই কর্মফল যে তাদের ভোগ করতে হবে সে বিষয়ে কি কোনো দ্বিমত আছে বলুন? একদিকে পাকিস্তান অপারেশন সিঁদুর 2 এর ভয়ে এখন প্রহর গুনছে, তার মধ্যে আবার ওই মরার উপর খাড়ার ঘা এই সিন্ধু জল চুক্তি। সব মিলিয়ে আগামী দিনে ভারত পাক উত্তেজনা যে বহাল থাকছে তা বলাই যায়। জলের জন্য ভারতের হাতে পায়ে না পড়তে হয় এবার এই পাকিস্তানকে। আর এই আবহে আবার আরেক প্রতিবেশী দেশের সঙ্গে আরেকটি জল চুক্তি নিয়ে তৈরি হচ্ছে উত্তেজনার আবহ। কারণ দেশটির নাম বাংলাদেশ। একদিকে শোনা যাচ্ছে যে সে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, অন্যদিকে উত্তেজনা বাড়াচ্ছে একটি জলবন্টন চুক্তি। কি সেই চুক্তি? 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল 30 বছরের গঙ্গা জল চুক্তি। আর এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের অর্থাৎ 2026-এর ডিসেম্বরে। তাই নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে জল মাপার কাজ। গঙ্গা এবং পদ্মা নদীতে যৌথভাবে জল পরিমাপের কাজ শুরু করেছে যথাক্রমে ভারত এবং বাংলাদেশ। সূত্রের খবর, বাংলাদেশের পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের 3500 ফুট উজানে এবং ভারতের গঙ্গা নদীর ফরাক্কা পয়েন্টে জল পরিমাপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে দুই দেশই নিজেদের প্রতিনিধি দল পাঠিয়েছে। ভারতের দলে রয়েছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকরা, অন্যদিকে আবার বাংলাদেশের জল উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে সে দেশের দল ভারতে এসেছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই দুপক্ষই প্রতিনিধিদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছে বলেই খবর। গঙ্গা জল চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশ নিয়মিতভাবে জলস্তর পরিমাপ করে এবং সেই তথ্য ভাগাভাগি করে নেয়, যাতে শুষ্ক মরশুমে জলবন্টন নিয়ে কোনো বিভ্রান্তি না তৈরি হয়। দুই দেশ ইতিমধ্যেই এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়ে আলোচনাও শুরু করেছে বলে খবর। অন্যদিকে এখনও তিস্তার জলবন্টন নিয়ে কোনো চুক্তি বা ঐক্যমত তৈরি হয়নি। তার আগেই চলতি বছরের শেষ হচ্ছে এই গঙ্গা জলবন্টন চুক্তি। এখানেও আপনাদেরকে ফের একবার মনে করিয়ে দিই যে কি এই গঙ্গা জলবন্টন চুক্তি। 1996 সালে শেখ হাসিনা এবং দেবে গৌড়ার সরকারের আমলে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। দুই দেশের মধ্যে বিশ্বাস, সমঝোতা আর শান্তি রক্ষার দিশা তৈরি করেছিল সেই চুক্তিটি। যদিও এখন শেষ হয়েছে ওই হাসিনা জামানা, দুই দেশের মধ্যে শান্তি রক্ষার দিশা খুঁজে পাওয়া এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে ওই ইউনূসের সরকারের আমলে। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ভারতের ফরাক্কা ব্যারেজ থেকে শুষ্ক মরশুমে বাংলাদেশের দিকে কতটুকু জল যাবে আর কতটুকু ভারত ব্যবহার করবে তার একটা নির্দিষ্ট ফর্মুলা ঠিক করা। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই চুক্তির দরকার পড়েছিল? আসলে 1975 সালে ফরাক্কা ব্যারেজ চালু হওয়ার পর থেকে বাংলাদেশ অভিযোগ করে আসছিল যে গঙ্গার জল প্রবাহ কমে গেছে, যার ফলে পদ্মার জলপ্রবাহ কমে গিয়ে কৃষি এবং নৌ পরিবহন, মাছ ধরা, এমনকি ভূগর্ভস্থ জলের স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলতে থাকে। অবশেষে ওই 1996 সালে একটা সমঝোতায় পৌঁছানো যায়। চুক্তির মেয়াদ ছিল 30 বছর, অর্থাৎ 1996 থেকে এই 2026 পর্যন্ত। চুক্তিতে বলা ছিল যে গঙ্গার প্রবাহ যদি 70,000 কিউসেকের বেশি হয় তখন বাংলাদেশ এবং ভারত দুই দেশই 35,000 কিউসেক করে জল পাবে।
আর যদি প্রবাহ 70,000 কিউসেকের কম হয় তাহলে ভাগাভাগি হবে অ্যাডজাস্টেড অনুপাত অনুযায়ী। যদিও সর্বনিম্ন 35,000 কিউসেক বাংলাদেশকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই চুক্তির মাধ্যমে। গঠিত হয়েছিল জয়েন্ট রিভার্স কমিশন। ইতিহাসের হিসেবে বলা যায় এটাই ছিল প্রথম দীর্ঘমেয়াদী জলবন্টন চুক্তি, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করেছিল। আর এখন প্রশ্ন হচ্ছে, এই চলতি বছরে এই চুক্তির মেয়াদ যখন শেষ হবে তারপরে কি আবার সেই চুক্তি পুনর্নবীকরণ করা হবে? যদি হয় তাহলে সেখানে কোন কোন শর্ত আরোপিত হবে? এককালে এই চুক্তি দুই বাংলার ইতিহাসে ডিপ্লোমেসির সাফল্য বলে ধরা হলেও এখন তো আর সেই যুগ বা জামানা কোনোটাই নেই। আর দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পরিকাঠামোগত চাহিদা মেটাতে ভারত চাইছে চুক্তির বিভিন্ন শর্ত পুনর্বিবেচনা করতে। দুই দেশের সম্পর্ক যেখানে ঠেকেছে তাতে এই আবহে লং টার্মে এই চুক্তিতে ভারত রাজি হবে কিনা সেটাও একটা বড় বিষয়। যেভাবে সে দেশে ভারত বিদ্বেষের জিগির উঠেছে আর যেভাবে তারা ভারতকে শত্রু ভাবা শুরু করেছে, তাতে ভবিষ্যৎ কোন খাতে গড়াবে তা এখনই কিন্তু বলা খুব মুশকিল। ফলে নয়া চুক্তি দুই দেশের আগামী কয়েক দশকের সম্পর্ক স্থির করতে চলেছে। তবে অতীত বলছে শুষ্ক মরশুমে ভারত যদি ফরাক্কার জল না ছাড়ত, জলসংকটে ভুগত ওই বাংলাদেশ। আর দেখুন, বর্তমানেও ওই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে কুষ্টিয়া, রাজশাহী, খুলনা অঞ্চলের সেচ ব্যবস্থা অনেকটাই নির্ভর করে এই গঙ্গার জলের ওপর। তারপরেও এসব ভাবার সময় নেই ওই বাংলাদেশের তথাকথিত ছাত্র নেতা, বিপ্লবী এবং কিছু আম জনতার। বাস্তবের মাটি থেকে ভার্চুয়াল দুনিয়া সর্বত্রই তাদের ভারত বিরোধী প্রচার এই চুক্তিতে প্রভাব ফেলবে কিনা তা অবশ্য ভবিষ্যৎ বলবে। তবে বেশি বেগরবাই করলে তার ফল যে বাংলাদেশকে ভুগতে হবে তা বলাই বাহুল্য। তবে একসময়ের উপকারী বন্ধু ভারতের চেয়ে অবশ্য একসময়ের শত্রু পাকিস্তানকেই বদলের ওই বাংলাদেশ নিজের সহোদর মনে করছে। যদিও সহোদর বলাও বোধহয় খুব একটা অত্যুক্তি নয়, কারণ দুটি দেশের জন্মই তো ভারতের অংশ থেকেই হয়েছে। যাই হোক, এই তো পাকিস্তানের জুতোয় পা গলিয়ে এখন মৌলবাদের দেশ হয়ে উঠেছে ওই বাংলাদেশ, এ খবর আপনাদের কাছে অজানা নয়। তার মধ্যে আবার শোনা যাচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের মতন ওই বাংলাদেশের সীমান্তেও জঙ্গিদের লঞ্চপ্যাড তৈরির চেষ্টা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই বরফে ঘেরা পার্বত্য অঞ্চলে না হয় বুঝলাম ওই লঞ্চপ্যাডের প্রয়োজন পড়ে, কিন্তু বাংলাদেশে হঠাৎ করে ওই লঞ্চপ্যাড তৈরির তোড়জোড় কেন? অনেকেই বলছেন গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে জঙ্গিবাদের নাটের গুরু ওই পাক গুপ্তচর সংস্থা ISI। তাদের মদতেই নাকি এই চক্রান্ত চলছে। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্তে লোকালয়ের মধ্যেই নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই লঞ্চপ্যাডগুলি। সেগুলোকে অস্থায়ী শেল্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে পাকিস্তান বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে দলে দলে জঙ্গিরা বাংলাদেশে আসছে, আর ভারত বাংলাদেশ সীমান্তই এখন তাদের নতুন গন্তব্য। এদিকে সম্প্রতি লস্করে তৈবা সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে নাকি বড় ভুল করেছে ভারত। সেই ভিডিওতে তাকে ওই কাশ্মীর নিয়েও বলতে শোনা গেছে। বলেছে কাশ্মীর অভিযান থেকে তারা নাকি পিছু হটবে না। অন্যদিকে আবার লস্করের আরেক শীর্ষস্থানীয় নেতা সাইফুল্লাহ সৈফও সম্প্রতি হুমকি দিয়েছে যে তাদের জঙ্গি নেতা হাফিজ সঈদ চুপ করে বসে নেই। উনি বাংলাদেশের মাধ্যমে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে সাইফুল্লাহর দাবি, বাংলাদেশে ইতিমধ্যে লস্করের চর এবং জঙ্গিদের সক্রিয় করা হয়েছে এবং অপারেশন সিঁদুরের বদলা নেবার জন্য তাদের প্রস্তুত করা হচ্ছে। তাহলে কি অঙ্কটা 2-2 4-এর মতন? কারণ এর আগেও আমরা দেখেছি পাকিস্তানের একাধিক জঙ্গিকে বাংলাদেশ সাদরে অভ্যর্থনা জানাচ্ছে।
ফলে বাংলাদেশ যে পাকিস্তানের হাতের পুতুল হিসেবে ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে তার নতুন কি? তবে সামনের ফেব্রুয়ারিতেই ওই বাংলাদেশের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন যদি বদলে দেয় বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি, তাহলে হয়তো বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে। তার মধ্যে আবার ভোটের আগেই ওই বাংলাদেশের রাশ হাতে নিতে মরিয়া যুযুধান দুই দেশ, আমেরিকা আর চীন। ফলে আজকের ভারত বিরোধিতা যে আগামীর বাংলাদেশের জন্য থ্রেট হয়ে ওই বুমেরাং হতে পারে তা কিন্তু বলাই যায়। এ বিষয়ে আগামীর এপিসোডে বিস্তারিত বলবো। আজ এ পর্যন্তই। নমস্কার।